আসসালামু আলাইকুম। আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের গল্প অনুষ্ঠানে আজকে আমার অতিথি হচ্ছে একজন বিশিষ্ট ভদ্রলোক, নাম হচ্ছে সামাদ। তো সামাদের একটা উদ্যোক্তা সামাদের সম্বন্ধে আমরা কিছু কিছু জানবো এবং সামাদের ডিটেলটা দেও কি করে, কি থেকে কি হয়েছে, কিসের উদ্যোক্তা, কিছুটা আজ করতে পারছি বেশি কম্পিউটার দেখে, আর বাকিটা বিস্তারিত জানবো। তো আজকে দেরি না করে চলেন আমরা সামাদের সাথে কথা বলি। সামাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা তার আগে আসছিলাম, সকাল থেকে অনেক কিছু শুনছি। তো আপনি যেটা দেখলাম, আপনি একটা কম্পিউটার ল্যাব একটা করেছেন, এইটা খুব ভালো লাগলো যে একটা উদ্যোগ নিয়ে, যে তার আগে প্রশিক্ষণ পেয়েছেন কম্পিউটারে। হ্যাঁ, একটা সফল উদ্যোক্তা মনে হলো আপনার গল্পটা শুনে আমার কাছে। নিজের পায়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আপনি কিছু বলবেন এটা যে আপনি কবে থেকে কোথায় প্রথমে আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি প্রথমে কম্পিউটারের প্রশিক্ষণটা কবে নিয়েছেন? কম্পিউটার প্রশিক্ষণ 2017 এনওয়াইটিসি ন্যাশনাল ডেভেলপমেন্টে কম্পিউটার বেসিক কমপ্লিট করি। তখন দেখা যায় যে প্রথমে বেসিক কমপ্লিট করার পরে আমার গ্রেড আসে মানে 4.11। তারপর থেকে আমি মনে করেন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সহ যুব উন্নয়ন দপ্তর সহ বিভিন্নভাবে কম্পিউটারের সাথে সম্পৃক্ত আছি। যুব উন্নয়নের কথা আমরা আগে যুব উন্নয়নের কাছ থেকে জীবনের কাছ থেকে আমি মূলত প্রতিষ্ঠানের আওতাধীন আছি। যে প্রতিষ্ঠানটা আমি এখন বর্তমানে চলমান আছে সেটা হলিয়া জীবনের সংস্থার আওতাধীন চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোলি আর্ট যেটা এখন তার একটা অংশ হিসেবে ব্রাঞ্চ হিসেবে কাজ করছেন। তো এই যে আপনার সাধারণত কি হয়, একটা মানুষ কম্পিউটার শিখে, হ্যাঁ, শেখার পরে ওটাকে কিছু ধরেন ধামাচাপাতে রেখে দেয় না, বাক্সবন্দি করে রাখে তার জ্ঞানটাকে। আপনি কেন মনে হলো যে আমি এই জ্ঞানটাকে একটু প্রসার করবো? প্রসার করবো বলতে ম্যাম, আমার ছোট থেকে ইচ্ছা ছিল সমাজের মানুষের জন্য কিছু করার। তো আমার তো তেমন অর্থ সম্পদ নেই যাতে আমি সমাজের মানুষের জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। তখন দেখা যায় যে আমি যতটুকু, আমার সবসময় টার্গেট ছিল যে যতটুকু আমি যাই বুঝি বা যাই যতটুকু আয়ত্ত করতে পেরেছি তাও আমি সমাজের মানুষের সামনে বিলিয়ে দেবো, যাতে আমার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারে। আচ্ছা, এরকম। সেই কারণে উনি একটা মজার ব্যাপার হচ্ছে, উনি 16 জনের ব্যক্তিকে নিয়ে গত বছর উনি নানান প্রশিক্ষণ 2017 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত উনি ব্র্যাক থেকে নিয়েছে, যুব উন্নয়ন থেকে নিয়েছে এবং নিজেকে একদম শক্তপোক্ত করে তৈরি করেছে, যেটা সবচেয়ে সুন্দর একটা আমার সার্টিফিকেট দেখলাম ওনার, ওটা দিয়ে উনি তৈরি করেছে নিজেকে। এরপর উনি নিজে একটা প্রশিক্ষণ কেন্দ্র করেছেন, তাই না? 16 জনের, এবং 16 জনের প্রশিক্ষণ কেন্দ্র একটু ব্যাখ্যা করবেন কয়জন করে থাকে, কয়জন কম্পিউটার মানে প্রত্যেকদিন আমরা 4টা ব্যাচের ক্লাস নেই। আমাদের কম্পিউটার যেহেতু সীমিত আকারে আছে তাই জন্য আমরা প্রত্যেকটা ব্যাচে 4 জন করে ক্লাস নেই। আচ্ছা, তাহলে 4টা কম্পিউটার দিয়ে সে 16 জনকে পড়াচ্ছে। তারপরে 4টা ব্যাচ হচ্ছে শুরু হয় কটা থেকে? শুরু হয় প্রথমে 9টা থেকে 10:30 পর্যন্ত, তারপর 3:30 থেকে আপনার 5টা পর্যন্ত, এরপর সন্ধ্যাকালীন 2টা ব্যাচ আছে আর কি। তাহলে একই দিনে 3টা আর সপ্তাহে 3টা ক্লাস? সপ্তাহে 3টা ক্লাস। আর যাদের কম্পিউটার বাসা নেই তাদের জন্য আমরা সুবিধা রাখছি যে প্রতিদিন এসে ক্লাস করতে, প্র্যাকটিস করতে পারবে আর কি, প্র্যাকটিসের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, বিশাল ব্যাপার। মানে মানুষ কিন্তু সবসময় কম্পিউটার ল্যাব দিব চিন্তা করলে অনেকগুলো কম্পিউটার ইমাজিনেশন আছে। প্রথমে যখন আমরা বুঝেছিলাম যে 16 জন, তখন কিন্তু ভাবছিলাম 16 জনকে কি করে একদিনে সম্ভব। মাথায় আসে নেই যে একই প্রিমিসেস ইউজ করে ও এই বুদ্ধিটা অনেক সুন্দর একটা সাস্টেনেবল বুদ্ধি। আমার কাছে মনে হচ্ছে যে 16 জনকে সে পড়াচ্ছে একই দিনে, আবার মানুষের কমফোর্ট টাইম, তাই না? কেউ দুপুরের সুবিধা, কেউ সকালের সুবিধা। অনেকে আছে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার শিখতে চায়, তাদের দিনে কোনো কর্মক্ষেত্রে যেতে হয়, এর জন্য তাদের জন্য সন্ধ্যাকালীন চালু আছে। আচ্ছা আচ্ছা, কি কি শেখানো হয় এখানে? মূলত কম্পিউটার বেসিক কমপ্লিটলি, আমাদের মূলত সাবজেক্টিভ কম্পিউটার বেসিক কমপ্লিট করা, তার পাশাপাশি আমরা ফটোশপের কাজও এখানে মূলত পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করে, যাদের সবসময় লাগে, সব মানুষের এটা আমাদের গ্রাফিক্সের সাবজেক্ট, কিন্তু আমরা সবার সুবিধার্থে আমরা বেসিক সাবজেক্টের মধ্যে অ্যাড করেছি। আচ্ছা, চমৎকার। আর সবচেয়ে বড় কথা একটু বলি যে আমরা জানি যে সামাদ যেমন যুব উন্নয়ন থেকে শিখেছে সবচেয়ে শুরুতে, এবং একটা জিনিস সে বারবার একটা কথা বলছিল যে কমিউনিকেশন স্কিল আমি ইমপ্রুভ করেছি ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা আছে, সেখান থেকে লাস্ট ট্রেনিংটা সে প্রাপ্ত হয় গত বছর। তারপর থেকে এবং তার আগেও অনেকগুলো ট্রেনিং করার পর স্পেশালি ব্র্যাকের লাস্টের ট্রেনিংটা তাকে আরো উদ্বুদ্ধ করে প্রশিক্ষণ বা একটা সেট আপ গড়ে তোলার ব্যাপারে।
ওটা সম্বন্ধে কমিউনিকেশনের ব্যাপারে একটু বলবেন কি, কেন আপনার কাছে কমিউনিকেশনটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে কোনো জায়গায় গেলে কমিউনিকেশনটা সব থেকে প্লাস পয়েন্ট। তারপর দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, কিন্তু আমার বোঝানো বা বলার মতো কোনো ভাষা নেই, বা ভাষা অ্যাড করে যদি আমার দেখা যায় পরবর্তীতে যদি ভুল হয়ে যায়, এরকম আমাদের মধ্যে জড়তা কাজ করতো। তখন আমরা ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যখন আমরা যাই, সবার সাথে কথাবার্তা বলার কারণে, এই কোর্সটা কমপ্লিট করার কারণে দেখা যাচ্ছে যে আমি এখন সবার সামনে কথা বলতে পারছি, বাট সরাসরি কথা বলার মতো একটু সাহস আমার মধ্যে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যদি একটু পারমিশন দেন, কথা বলার জড়তা সবার আছে কম বেশি। কমিউনিকেশন স্কিল আমাদের খুব একটা কারোই ভালো বলে আমার মনে হয় না। আমরা সবাই কিন্তু পাবলিক স্পিকিং যেটা বলে, সকলের সামনে কথা বলতে একটু আনইজি ফিল করি। আমাদের যে জ্ঞান আছে এটা আমরা প্রকাশ করতে প্রপারলি অনেকে পারি না, বিকজ অফ কমিউনিকেশন স্কিল। তো ওর একটা বেসিক একটা সমস্যা নিয়ে সে জন্ম হয়েছে, কিন্তু সেটা সে ওভারকাম করে ফেলছে এই কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করে। তো সেটা যদি একটু বলতেন কি সমস্যা ছিল, এটা জন্মগত সমস্যা, জন্মগত সমস্যা আমার জন্মগতভাবে পায়ের সমস্যা ছিল। তখন দেখা যেত এই যে ঠান্ডার সময় আসলে আমার পায়ে অনেক ব্যথা করতো বা পা চলাফেরা করতে অনেক কষ্ট হতো। তারপর দেখা গেছে যে আমার পা থেকে ত্বকের সমস্যা হয়, ত্বক থেকে হাতে যেমন ধরে আমার বাম হাতে রাইড করতে হয়, 10 থেকে 15 মিনিট রাইড করার পরে আমার হাতে কাজ করে না। বিশেষ করে ত্বকের কথা যদি বলা যায়, তাহলে দেখা যায় যে কোনো জিনিস টার্গেট করে দেখতে গেলে বা গুরুত্বপূর্ণ কোনো ফাইল বা কোনো লেখাকে যদি টার্গেট করে দেখা হয়, তাহলে 1 থেকে 2 বার চোখে বাসে। বিশেষ করে গণিত বা কম্পিউটার কাজ করতে গেলে এরকম প্রবলেমে পড়তে হয়। আচ্ছা, আপনি এইটার জন্য আপনি প্রতিবন্ধী কার্ডটা পেয়েছেন কিভাবে? প্রতিবন্ধী কার্ড আবেদন করতে হয়েছে? প্রতিবন্ধী কার্ডটা পেয়েছি মূলত আমাদের প্রায় 8 থেকে 7-8 বছর আগে আমাদের এই সমাজসেবা অধিদপ্তর থেকে একজন ম্যাম আসছিলেন আমাদের বাসায়। আসার পরে বলছেন যে প্রতিবন্ধী আছে কিনা। তখন আমরা প্রতিবন্ধী বলিনি, কিন্তু আমরা সমস্যাটা বলেছি। তারপর দেখা গেছে যে সেখানে ডক্টর ছিল, ডক্টরে আমাকে সিলেক্ট করার পরে বলছে যে প্রতিবন্ধকতা আছে, অপারেশন মাধ্যমে এটা সাকসেসফুল করার পর সম্ভব নয়। এই জন্য দেখা গেছে যে প্রতিবন্ধী কার্ডটা আমার বের হয়েছে। আচ্ছা, যে শারীরিক প্রতিবন্ধিতার পরে অনেক কিছু সেরেব্রাল পলসি, এবং এটা কিন্তু ব্রেন অনেক ভালো, সিপি বা সিপি, এবং তার সাথে তার চোখের একটু সমস্যা আছে। এটা একদম মাইনার, আমার মনে হয় কোনো ব্যাপার না, ওভারকাম করে নেওয়া। প্রতিবন্ধী কার্ড পেয়েছে দেখে একটা সুবিধা যে ফ্যাসিলিটিস সরকারের আছে, সেই সরকারের সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন, ভাতা পাচ্ছেন মনে হয় না? আর কি কি সুবিধাগুলো পাচ্ছেন? যেমন ধরেন চাকরি করতে গেলে আমাদের জন্য 20% ডিসকাউন্ট থাকে, বা যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার সময় আমাদেরকে আলাদা সময় দেওয়া হয়, আলাদাভাবে আমাদের খাতাগুলো রিজার্ভ করা হয়, টাইমটা 20 মিনিট এক্সট্রা বা কিছু দেওয়া হয়। তারপর দেখা যায় আমার খাতাগুলো আলাদাভাবে দেখা হয়। যেহেতু মেনশনই করা হলো যে হাতে লিখতে একটু টাইম লাগে, তাড়াহুড়ো করতে পারে না, যেহেতু সে স্টুডেন্ট ছিল, সে এটাকে আসলে আমরা এখন এই 2024-এ বসে এটাকে আমরা যদি মনে করি যে না প্রতিবন্ধী ব্যক্তি আমি আছি, আমি ওনাকে দেখতে একদম বোঝা যায় না, উনি নিজেকে একদম স্বনির্ভর করে তৈরি করছে, কিন্তু এই যে সরকারের সুবিধা যদি আমরা নেই, সুবর্ণ নাগরিক, তাই না, এই কার্ডগুলো করলে ফ্যাসিলিটিস গুলো সে ইউটিলাইজ করতে পারছে। এটার জন্য তাকে রাস্তাঘাটে তো বুলির শিকার হচ্ছে না, বা প্রতিবন্ধী ব্যক্তিকে বলছে না, কারণ সে এখন একটা উদ্যোক্তা, সে একটা অন্য কয়েকজনের কর্মসংস্থান করে দিচ্ছে, এবং সে আরো কতজনকে শিখাচ্ছে, তার জ্ঞানটাকে সে মানে কি বিকশিত করছে, তাই না? এবং ফিউচারে সে অনেক প্ল্যানও আছে তার, আমি যেটা শুনলাম যে সাহায্য করার একটা বিষয়টা ছিল, তাই না? ফিউচার প্ল্যান আছে ম্যাডাম, আমি যেমন ধরেন যতদিনই বাকি সমাজের মানুষের জন্য কাজ করে যাব, এটা আমার মূল টার্গেট। আর বিশেষ করে ফিউচারে আমি আমাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। আর আমার এই কোর্সে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেখানে আপনার একজন প্রতিবন্ধী এবং একজন পুরানো হাফিজ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্সের ব্যবস্থা করা আছে, কোনো টাকা ছাড়াই ওরা কোর্স কমপ্লিট করতে পারে। চমৎকার, খুব ভালো কথা। তো যাই হোক, আমরা আসলে অনেক কিছুকে নেগেটিভলি নেই যে হ্যাঁ প্রতিবন্ধী ব্যাপারটা, আমি প্রতিবন্ধী ব্যক্তি বলে হয়তো বা মানুষ কি ভাববে, ওনার ক্ষমতা নাই, উনি নিজেকে একদম যেটা বললাম আরো কয়েকজন প্রতিবন্ধী যাতে প্রতিবন্ধী ব্যক্তি যাতে এই সেবাটা নিতে পারে, এবং কোরআনে হাফিজ তারা যাতে কম্পিউটার শিখতে পারে, তাহলে তো তার দলটা ভারী হবে, এবং সে আরো বড়টা দল করবে। এখন 16 জন, পরে হয়তো 1600 মানুষ তার এই ইসেতে পড়াশোনা করবে। এখন অত ছোট একটা ল্যাব করেছে, খুব ভালো লাগলো, 4টা ল্যাব 4টা কম্পিউটার সে শুরু করেছে,
16 জন মানুষকে দিয়ে পড়াচ্ছে। এটা একটা সাস্টেনেবল প্রজেক্ট, আমি মনে করি এটা বেশ দূরে তাকে নিয়ে যেতে পারবে। আর তার প্রতিবন্ধিতার কোনো প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি করেনি। আর আপনি কি মনে করেন যে এই ধরনের আপনার মতন আরো কি কাউকে দেখেছেন যারা এই যে প্রতিবন্ধী ব্যক্তি গ্রুপটা আছে, বসে আছে বা কাজ করছে? এরকম প্রতিবন্ধী আরো কয়েকজন আছে যাদের মধ্যে, যেমন ধরেন তাদেরকে আমরা প্রথমে বলি যে এখানে ক্লাস করতে আসার জন্য আসে। অনেকে 2 জন অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু সামনে থেকে প্রায় 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা SMS করে দিয়েছি 10 তারিখ থেকে ক্লাস টাইম জানিয়ে দেওয়া হয়েছে, ফর্মগুলো ফিল আপ করা হয়েছে। ফর্মটা আমাদের হেড অফিসে আছে, আর মেইন ফর্মগুলো ওরা নিচে 2টা ফর্ম ফিল আপ করে দেয়, আমাদেরকে দিয়ে দেবে, ফটো সব কিছু কাগজ ওকে করে আমাকে দিয়ে দেবে। আচ্ছা, তারপর একটা জিনিস লাস্ট কোশ্চেন, যে এইটা কিভাবে আমরা মানুষরা বাইরে জানলো কেমনে? যেমন আমরা শুনে এসেছি, হ্যাঁ, আমরা যেহেতু এসডিপি প্রোগ্রাম থেকে এসেছি, আমরা শুনে এসেছি যে খুব ভালো করছে একজন, নিজেই তো একটা মানে ক্লাস চালাচ্ছে, প্রশিক্ষকের কাজ করছে, সুজন নেয়। এই খবরটা কি করে লিফটেড বা কোনো কিছু মাধ্যমে? এই খবরটা বলতে আমি প্রথমত, যেমন ধরেন আমি প্রথমে আমাদের কলেজের স্যারের সাথে আলাপ করি, এটা পরিচালনা করা শুরু করার আগে। তখন উনিও বলছেন যে যেভাবে হোক তুমি শুরু করো, আর তারপর আমরা এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো। তাতে দেখা গেছে আমি তখন রিপ্লেট তৈরি করি, পাশাপাশি ভিজিটিং কার্ড তৈরি করি। তখন দেখা যায় প্রথমে 2 জন থেকে 3 জন জানাজানি হয়, প্রথমত আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা। তারপর ওরা 2 জন ক্লাস করে যাওয়ার পর 2টা থেকে 3টা আমি ফ্রি ক্লাস করাই, ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসের মাধ্যমে যদি কারো ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলো করবে। এরকমই 2 থেকে 3টা ক্লাস ফ্রি নেওয়া হয়। আমার কাছে ভালো লাগে বিদায় ওরা আরো অ্যাডভান্সমেন্ট করে আরো ওটাকে অ্যাড করে দেয়। খুবই ভালো। আরেকটা সবচেয়ে ভালো একটা জিনিস আমি অন্য প্রোগ্রামে এসডিপির কথা বলছি, অনেকে আমরা প্রতিবন্ধী ভাতা পাচ্ছি, জানি আমরা প্রতিবন্ধী ভাতা পাই, সেটা কিভাবে খরচ করি, যেটা যেহেতু আমি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রায় 20 বছর ধরে কাজ করছি, দেখা যাচ্ছে ভাতাটাকে প্রপারলি ইউজ করা না, বা তাকে যে সুযোগ দিল, যেমন এসডিপি থেকে ওটা টাকা পেত না, আপনি মেনশন করেছিলেন, ওই কত টাকা পেতেন? প্রতিবন্ধী ভাতা না, প্রতিবন্ধী ভাতা তো একটা পান, ওটা কত? এটা আগে পেতাম 3600 6 মাসে, এখন বর্তমানে 2024 পর থেকে আসতেছে না, 6 মাস হওয়ার পরে আসবে, আবার আসবে 6 মাস পর থেকে আসবে। তো মাসে 3600, 6 মাস পর 6 মাসে 3600। আর এটা হচ্ছে এসডিপি প্রোগ্রাম থেকে উনি আপনি বলছেন যে 9000 টাকা পেয়েছিলাম। 9000 টাকা পেয়েছিল, বিনা পয়সা প্রশিক্ষণ পেয়েছিল, বিনা পয়সা প্রশিক্ষণ, পাশাপাশি 9000 টাকা দেওয়া হচ্ছে আমাকে এসডিপি আইসিটি প্রজেক্ট থেকে। হ্যাঁ, এইটা থেকে আপনি এই টাকাটাকেই এই ব্যবসায় আমি ব্যবসা শুরু করি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই টাকাটাকে নষ্ট না করে, ওই টাকাগুলো জমানো টাকাটাকে সে অন্য অপচয় না করে সে একটা ভালো কাজে লাগাচ্ছে, যেখান থেকে আবার ইনকাম জেনারেট করছে। যেমন মাসে এখন কেমন ইনকাম হচ্ছে, অন্তত শুরু যদিও, তারপর মাসে আলহামদুলিল্লাহ 8 থেকে 10,000 টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ, সো আগে 9,000 টাকা ইনভেস্ট করে এক মাসেই 8 থেকে 10,000 টাকা আসছে। ওই আগের টাকাটা আস্তে আস্তে দেখবেন উঠে যাবে। এখানকার খরচ কেমন হয় এটা ভাড়া নিতে? ভাড়া বলতে ভাড়াটা সব মিলিয়ে আমার 3,000 টাকার মতো খরচ হয় প্রতি মাসে। খরচ হচ্ছে আর আসছে হচ্ছে 10,000। হ্যাঁ, 10,000 মধ্যে যেমন ধরেন আমরা যদি 3,000 মাইনাস করে দিই তাহলে 7,000 থাকবে। এটা জাস্ট ব্যবসা। তারপরে আস্তে আস্তে সে যদি এসিমিলেট করে দেয়, অন্য কাজও করতে পারবে, এবং এটা তো অনেক ধরনের অন্য বাকি 3 দিনের কথা শুধু, বাকি 3 দিন বা বাকি যে 5 দিন আছে, সে 5 দিনটাকে সে যদি আরো সুন্দর ইউটিলাইজ করতে পারে, আস্তে আস্তে আমার মনে হয় যে এটা একটা বড় একটা প্রতিষ্ঠান হয়ে যেতে পারে, তাই না? এবং দেখলাম পাশে একটা বড় ক্লাসরুম আছে, যেটা 10টার পর ফুল ক্লাসরুম, যেখানে 20 জনের ক্যাপাসিটি। ওখানে তো যদি কেউ নিজেরা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে আসতে পারে, নিজের ল্যাপটপ আনার সোজা, তাহলে তো তাদের জন্য ওই ক্লাসগুলো ইউজ করা যাবে, নাকি? এরকম যদি অ্যাডভার্টাইজ দেওয়া যায় কেমন হয়? অনেকে আছে ওদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই, যাদের আছে তারা ক্লাস করতে পারবে, তাই না? হ্যাঁ, তাহলে তো খরচটা কমলো, পাশাপাশি শুধু সার্টিফিকেট ফ্রি দিয়ে ক্লাস করতে। হ্যাঁ, সার্টিফিকেট অনেক ইম্পর্টেন্ট। ও যতগুলো সার্টিফিকেট জোগাড় করেছে, সার্টিফিকেট শুধু কাগজ এটা না, তার আগে যে সে সেলফ এস্টিম তৈরি হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। তার একটা কথা বলার, সে ওইটাও তো শেখাবে মানুষকে, তার যে জড়তা,
তারপরে ডিজিটাল মার্কেটিং এর কথা আমাদের রেদওয়ান আছে, রেদওয়ান আলোচনা করছে, সেটাও সে একটু বলবে। রেদওয়ান, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কি ফিউচার প্ল্যান? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যদি দেখা যায় যে 16 জন থেকে প্রায় 5 থেকে 6 জন বের হয়, কম্পিউটার বেসিক কমপ্লিট করে ভালো নাম্বার পেয়ে, তাদেরকে নিয়ে আমরা গ্রাফিক্সে যাবো। গ্রাফিক্সে মোটামুটি 6 থেকে 8 মাসের কোর্স কমপ্লিট করার পর আমরা ডিজিটাল মার্কেটিং, যারা গ্রাফিক্স থেকে ভালো করবে তাদেরকে নিয়ে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক্স এর মধ্যে সম্পর্কটা কি, পার্থক্যটা কি? ডিজিটাল মার্কেটিং অনেক কিছু, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এ অনেক কাজগুলো আছে, যেমন ধরেন গ্রাফিক্সে অনেক লোগো তৈরি করা, এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। বা যেমন ধরেন টি-শার্ট ডিজাইন, এগুলো তো গ্রাফিক্সের কাজ, কিন্তু এতে আয় বেশি, এরপর আপনার যেমন ধরেন সময় কম না বা আয় বেশি। এটা দেখা যায় যে ভালো যদি কেউ যদি গ্রাফিক্সে কাজ করতে পারে, তার জন্য সহজে হবে ডিজিটাল মার্কেটিং এ কাজ করা বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা। অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ইউটিউব চ্যানেল আছে না, ইউটিউব এডিটিং শেখানো হয়। তখন এমন হতে পারে আপনি ইনি আসতে পারেন, রিসোর্স পারসন। ইউটিউব আমাদের এখানে মূলত আমরা বেসিকের মধ্যে অ্যাড করেছি ইন্টারনেট ব্রাউজিং এর বাংলা এবং ইংলিশ টাইপের। অনেক সময় দেখা যায় যে অনেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারে না কম্পিউটারের মধ্যে, আচ্ছা আচ্ছা, এটাও আমাদের বেসিকের মধ্যে অ্যাড করা আছে, যাতে অনেকে সহজে হোয়াটসঅ্যাপ বা জিমেইল এগুলা ইউজ করতে পারে আপনার কম্পিউটারে। এক্স্যাক্টলি, কারণ আমরা যেটা আগেও দেখেছি কয়েকটা প্রোগ্রামে, বেসিকের মধ্যে যে কম্পিউটার অন করা অফ করা টাইপ করা, এটা কিন্তু 2024 সাল এখনো অনেকে পারে না। এটার কারণ এইটাই যে তাদের কাছে মোবাইল আছে, ল্যাপটপ নাই, তাই না? মোবাইলে ইউজ করতে পারে, অনেক কিছু লিখতে পারে, দেখা যাচ্ছে সে কম্পিউটার টাইপ করতে পারে। কম্পিউটার পাবে, বিশেষ করে দেখা যায় যে আমরা সবার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু কম্পিউটার অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে, এগুলো দেওয়া হয়। বিশেষ করে ইমেল আমরা মোবাইলে ইউজ করি, কিন্তু দেখা যায় যে কম্পিউটার ইউজ করা অনেকে পারে। এগুলো আমরা বেসিকের মধ্যে আনছি, বেসিকে চলে। যেমন ধরেন লাস্টের দিকে আপনাকে দেখানো হবে যে ইন্টারনেট ব্রাউজিং কিভাবে করা হয় বা হোয়াটসঅ্যাপ, জিমেইল এগুলো কম্পিউটার কিভাবে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সুন্দর একটা বেসিক কোর্স। এবং এরপরে আস্তে আস্তে আমরা তো একদম 24-এর শুরুতে বসে আছি, যেখানে কিনা 23-এ মাত্র শেষ ট্রেনিংটা শেষ করেছে ব্র্যাকের, এবং তার আগে 17 সাল থেকে সে নিজেকে তৈরি করেছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 7 বছর তাকে সে নিজেকে তৈরি করেছে, সে বড় হয়েছে, পড়াশোনাও শেষ করেছে এবং একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখন বর্তমানে আমি এমসি কলেজ ডিগ্রি ফার্স্ট ইয়ার আছি। আচ্ছা আচ্ছা, সিলেট এমসি কলেজে পড়ছি। খুবই ভালো। কি সাবজেক্টে? এখন রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তার পড়াশোনাও চলছে, অন্যদেরও পড়াশোনা চালানো যাচ্ছে এবং সাথে সাথে সে কাজগুলো করছে। তো অ্যাকচুয়ালি আমরা সবসময় বলি যে প্রতিবন্ধিতা কোনো বাধা না, নিজেকে তৈরি করার জন্য একটা মানুষ হওয়া দরকার, একটা ব্যক্তি এবং তার ইচ্ছা, স্বপ্নটুকু একটা স্বপ্ন থাকতে হবে, তাই না? স্বপ্ন থাকতে হবে, প্লাস আত্মবিশ্বাস থাকতে হবে। আর প্রত্যেকটা জিনিস একটা উদাহরণ দিতে চাই সবার উদ্দেশ্যে। যেমন ধরেন আমরা উদাহরণস্বরূপ দেখা যায় একটা সিঙ্গেল লোহা যদি আমরা পানিতে ফেলি, সেটা পানিতে ডুবে যাবে, কিন্তু সেই লোহার পেছনে যখন মেহনত করা হয় সেই লোহাটা জায়গায় পরিণত হয়, আবার সেই লোহাই পানিতে পাশে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বস্তু পরিবর্তন করা যায় একমাত্র মেহনতের মাধ্যমে। এক্সিলেন্ট কথা, মানে এত সুন্দর কথা বলে আসলে আমি আর কোনো কথাই থাকে না। একটা সিঙ্গেল লোহা পানিতে পড়লে সেটা নাই হয়ে যাবে, সেই লোহা যখন অনেক সমষ্টিগতভাবে একটা জাহাজে পরিণত হবে সেটা পানিতে ভাসবে, এরপর আর কোনো কথা থাকে না। তাহলে তারা যদি সমষ্টিগতভাবে কাজ করে, অবশ্যই এই দেশটা একটা আমার, এরা কর্মজীবী হলে প্রত্যেকটা ব্যক্তি, এই একটা ইয়াং একটা এন্টারপ্রেনার, ও যখন একটা ব্যক্তি ট্যাক্স পেয়ার হবে আস্তে আস্তে, তাহলে তো দেশের আমাদের আয় বৃদ্ধি হবে, অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট আসবে। ধন্যবাদ সামাদ। আর কোনো কোশ্চেন আছে আমার জন্য? আমি এটা কথা বলতে চাই, আমরা 2018-তে আমি একটা এয়ারপ্লাগ তৈরি করছিলাম। এটা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রেজেন্টেশন করা হয়। আমাদের ইসলামাবাদী হাই স্কুলের কলেজের পক্ষ থেকে আমরা এখানে যাই, সেখান থেকে আমরা প্রথম প্রাইজ পাই। বাহ, চমৎকার। মানে এই কম্পিউটারের পাশাপাশি এয়ার কুলারও তৈরি করছি, যেখানে এত গরম, সেখানে আমরা জানি সিলেট প্রচুর গরম, প্রায় 44 ডিগ্রি মতো হয়েছিল গত বছর। সো এই সুবিধাগুলো। আরেকটা কথা বলি, বাবা কমিউনিকেশনের কথা যেখানে আসছে, ও যেহেতু সেরেব্রাল পলসি আছে, শারীরিক প্রতিবন্ধী, সে তার কার্ডে লেখা থাকলেও ওর কিন্তু কথায় জড়তা অনেক সুন্দর হয়ে গেছে। মানে আমি কখনোই ওর সাথে যদি না জানতাম বুঝতেই পারতাম না। আর এটা লেভেলিং করছি না, আমি এটা প্রমোট করছি যাতে যাদের এই ধরনের সমস্যা আছে কথা বলবেন। অনেকের ইংলিশ নিয়ে এটা একটা এক্সাম্পল না, ইংলিশের জড়তা ছিল, সে ইংলিশই বলে না, তাহলে জড়তা ইংলিশটা কথা বলা হয় না। বা বাংলাও
গুছায় বলবো ভাবতে ভাবতে হয়তো বা অন্য কেউ সামনে বলছে না, প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মধ্যে যে এই যে কতগুলা এবিলিটি আছে, স্কিল আছে, স্কিলটা ডেভেলপ হচ্ছে না। চমৎকার কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো কথা শুনে। আশা করবো যে সবাই এই কথা শুনে উদ্বুদ্ধ হবেন এবং আপনাদের কেমন লাগলো আমাদের গল্পে, আমাদের সাথে গল্পটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।